মুক্ত নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে ৫ মাস আগে দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারের অগ্রগতি আসলে কেমন? নতুন বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের, নির্বাচন আয়োজনে অনেকগুলো বিষয় নিয়ে, এগুলি সার্বিকভাবে বাংলাদেশের মানুষও আসলে কত স্বস্তিতে আছে, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক জনাব নুরুল কবির। জনাব নুরুল কবির, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন। ধন্যবাদ। জনাব নুরুল কবির, আপনার সাথে আলাপটা শুরু করার আগে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাই, কিন্তু আলাপটা শুরু করার আগে আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্ধৃত করতে চাই। তিনি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেওয়ার পরে একটি কথা বলেছিলেন, আমি তাকে উদ্ধৃত করছি, যে ছাত্র জনতার অভ্যুত্থানে পাওয়া রাষ্ট্র সংস্কারের সুযোগ নিয়ে ডক্টর ইউনূস বলেছিলেন, কোর্ট, এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। যদি এই যে এই সংস্কারের প্রশ্নটা যদি একটা জার্নি হয়, তাহলে ঠিক কোন জায়গায় এখন আমরা দাঁড়িয়ে আছি? কই ভাই, আপনার কাছ থেকে যদি একটু শুনতাম। ধন্যবাদ আপনাকে। প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন এই কথাটা বলেছেন, তখন একটা খুব আবেগময় সময়, এবং প্রায় ১৫ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় সে আন্দোলন যখন বিজয় লাভ করে, মানুষের মধ্যে যে আলোড়ন তৈরি হয়, ইতিবাচক আলোড়ন, সেখানে এরকম আকাঙ্ক্ষা ব্যক্ত করা অত্যন্ত স্বাভাবিক ছিল। আমি ওই মূল কথাটাই যাবার আগে একটা কথা বলিনি। উনি যে বলেছেন যে এইবারের সুযোগটা হাতছাড়া হলে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই বা থাকবে না, এটার মধ্যে কথা ইতিহাস বোধের দিক থেকে ভাবলে এটার মধ্যে একটু অতিরঞ্জন আছে। অতিরঞ্জনের কারণে যে মানব ইতিহাসে একটা রাষ্ট্রের জন্ম, বিকাশ, পরিণতি লাভ লম্বা প্রক্রিয়া। আমরা বারবার এই অঞ্চলে তো এরকম গণঅভ্যুত্থান হয়েছে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের সবচেয়ে গৌরবের সময়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সেখানে যে ধরনের রক্তক্ষয়, যে ধরনের অবদান মানুষ রেখেছে, তখনও তো আমরা মনে করেছি যে বাংলাদেশ একটা তার অগ্রগতির স্বর্ণ শিখরে অবস্থান গ্রহণ করবে, কিন্তু সেটা হয় নাই। ইতিহাসে এরকম বহু বড় বড় আন্দোলন, সংগ্রাম এবং আত্মত্যাগের পর মানুষ ঠিক যতটা আশা করে, সাধারণ মানুষ ঠিক ততটা নাও হতে পারে। তার জন্য কোনো দেশের ভবিষ্যৎ একবারে ধ্বংস হয়ে যায় না। সেটা হচ্ছে যে কোনো খারাপ পরিস্থিতিতেই যে কোনো দেশের জনগোষ্ঠীর একটা ইতিবাচক সম্ভাবনার পথ বরাবর খোলা থাকে, যদি সেই জনগোষ্ঠী সুচিন্তিতভাবে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে। হ্যাভিং সেড দিস, আমি আবার ওনাকে ডিফেন্ড করবো যে একটা জনগোষ্ঠী কতবার আত্মত্যাগ করবে। এই ধরুন, যদি সেই পাকিস্তানি জমানা থেকে, সেই আপনার ৫২ সাল থেকেও আন্দোলনকে আমরা শুরু করি, তারপর তো বড় বড় অনেক আন্দোলন, মানুষের, দেশের জনগণের বিপুল অধিকাংশ একটা সময় তার সঙ্গে জড়িত হয়েছে। বারবার আশাভঙ্গের ইতিহাস আমাদের আছে। ফলে আমার দিক থেকে চিন্তাটা হচ্ছে যে আমাদের আশা রাখতে হবে, বা আশা ভঙ্গের জন্য বুদ্ধিবৃত্তিকভাবে প্রস্তুত থাকতে হবে, যাতে আবার নতুন করে কোথাও যে শেষ হয়ে যায় না। এই অর্থাৎ আবারও নতুন করে প্রয়োজনে নতুন সম্ভাবনা নিয়ে বা আরো বেশি অগ্রগতির জন্য আমরা যাতে কাজ করতে পারি, সেই ভরসাটাও রেখে দেওয়া দরকার। আর যদি আপনি যে জানতে চেয়েছেন যে এই মুহূর্তে কি অবস্থায় যাচ্ছে, এটা আমি বলবো যে সম্ভবত যারা গণতন্ত্র পরায়ণ জনসাধারণ বা যে সমস্ত রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক শক্তি আপনার এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, কিংবা সমর্থক ছিলেন, কিংবা এই আন্দোলনের মাধ্যমে একটা ইতিবাচক পরিবর্তনের আকাঙ্ক্ষা করেন, তারা প্রত্যেকে এই মুহূর্তে একটা আশা এবং আশঙ্কার মধ্যে তাদের মন এবং মনন দ্বিখণ্ডিত হয়ে আছে। আশা এই কারণে যে যে স্যাক্রিফাইসটা মানুষ করেছে, বিশেষত তরুণ তরুণীরা, এবং এর মধ্যে যে একেবারেই রাজনৈতিকভাবে নিষ্পাপ বলবো, যে শিশু বৃদ্ধ পর্যন্ত আত্মাহুতি দিতে হয়েছে, তার মধ্যে একটা আশা জাগানিয়া প্রণোদনা তো থাকতেই পারে, আমাদেরও আছে। আশঙ্কা এই কারণে যে আপনি লক্ষ্য করুন যে যেসব শেষ পর্যন্ত তো রাজনৈতিক শক্তিগুলি একটা দেশের ভবিষ্যৎকে নির্ধারণ করতে প্রধান ভূমিকা রাখে। তো রাজনৈতিক শক্তিগুলো যারা গত ২০-২২ বছরে সমাজের মধ্যে যে সমস্ত সংস্কারের আকাঙ্ক্ষা উঠে এসেছে, এবং বিভিন্ন দফা, কারোর ৩১ দফা, কারোর ২৭ দফা, কারোর নানান ধরনের দফা আমরা প্রণীত হতে দেখেছি। এই দফাগুলি কিন্তু প্রণীত হয়েছে গণতান্ত্রিক সংস্কারের যে জন আকাঙ্ক্ষা, তারই চাপের মধ্যে। সেই পর্যায়ে যখন একটা গণ অভ্যুত্থান হলো এবং নতুন করে মানুষের আশা জাগ্রত হলো, নতুন করে শত শত মানুষকে আত্মাহুতি দিতে হলো, সঙ্গত কারণেই গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে যে গণতান্ত্রিক সংস্কারের আশা কর্মসূচি, তার পরবর্তী সময় তার থেকে একটু বেশি হতে হবে। যদি অর্থাৎ ৩১ দফা, ২৭ দফা, ১০ দফা প্লাস কিছু একটা হতে হবে। কারণ হচ্ছে, তা নাহলে এই যে মধ্যের সময়টাতে মানুষের যে আত্মত্যাগ, তার মধ্যে দিয়ে জাগ্রত নতুন আশা, তার মধ্যে সমতা ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি, এবং ওই আন্দোলন যে ব্যানারের অধীনে হয়েছে, সেটার নামই ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। সুতরাং সেখানে এই আশাটা আমরা করি। আশঙ্কার জায়গা হচ্ছে এই জায়গায় তারা কিন্তু অনেকেই বিভক্ত হয়ে পড়ছেন। আবার বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে
যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার কিছু রাজনৈতিক অর্থনৈতিক পদক্ষেপ আমরা লক্ষ্য করছি, সেগুলি ঠিক বৈষম্য বিরোধী সমাজ এবং অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অনুকূল কোনো ব্যবস্থা হিসেবে মনে হয় না। এই কারণে আমি বলছি আশা এবং আকাঙ্ক্ষার দুইটাই আছে। আপনি তো মানে এত চমৎকার করে ব্যাপারটা বললেন, অনেকগুলি বিষয় চলে আসছে, কিন্তু আমি আবার একটু দেখতে চাই যে জুলাই আগস্টের স্পিরিট যেটা কথা বলা হচ্ছে, যেই কারণে আসলে 17 বছর না হলেও 15 বছর ধরে চেপে থাকা একটা সরকারকে মানে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করার ক্ষেত্রে সবাই আসলে একমত হয়েছিল, সেই স্পিরিটটা তো আছেই। আপনি এই অনুষ্ঠানের আগে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন এবং আমরা এটা নিয়ে আলোচনা করলাম যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জুলাইয়ের একটা ঘোষণাপত্রের প্রয়োজন অনুভব করেছেন ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে বৈষম্য বিরোধী, এবং সেই ঘোষণাপত্র চূড়ান্ত করতে বৃহস্পতিবার একটা সর্বদলীয় বৈঠকের কথা বলেছেন। আপনি আমাদের এটি আসলে জানালেন যে কিছুক্ষণ আগে এই খবরটি এসছে। এটা নিয়ে আপনি আসলে কি মনে করেন? এই যে জুলাই আন্দোলন, জুলাই ঘোষণাপত্র এই 31 তারিখে দেওয়া হবে, সরকারকে দিতে হবে 9 তারিখের মধ্যে দিতে হবে, 10 তারিখের মধ্যে দিতে হবে, এখন আবার কবে দেওয়া হবে সেটা নিয়ে আলোচনা। আমার আপনার নিশ্চয়ই খুব ভালো করে জরওয়েল পড়া, ব্যাপারটা কি আসলে নিউ স্পিকের দিকে যাচ্ছে কিনা, মানে এইটার একটা আলোচনার মধ্যে যাওয়া, আপনি যদি আমাদের একটু বলেন। দেখুন, সর্বশেষ যে জুলাই অগাস্টের আন্দোলন, আমি আগেই বলেছি একটা বিরাট আন্দোলনের দীর্ঘব্যাপী আর সময়ব্যাপী আন্দোলনের ধারাবাহিকতায় এটা আপনার সফল হয়েছে, এবং সেই সাফল্যের পেছনে এই যে তরুণরা যারা ছিল, তরুণ ছাত্ররা, বিশেষত ওই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতা ছিলেন, তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে তারা অনেক সাহসী সিদ্ধান্ত নিতে পেরেছিলেন, বুক পেতে দিতে পেরেছিলেন, এবং তাদের উপর মানুষের আস্থা ছিল। এর আগে কিন্তু এই গত 15 বছরে কম মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়নি, নিপীড়নের শিকার হয়নি, এবারও হয়েছে। কিন্তু অন্যরা আমরা লক্ষ্য করেছি যে একটা বিপর্যয়ের একটা পর্যায়ে কিংবা নিপীড়নের একটা পর্যায়ে আন্দোলন প্রত্যাহার করেছেন কিংবা আন্দোলন থেকে পেছনে গেছেন, কিন্তু এই ছাত্রদের আহ্বানে মানুষেরও একটা আস্থা তৈরি হয়েছিল। এটা যেমন সত্যই কারণে তারা সাফল্য অর্জন করতে পেরেছেন, সাফল্যের কারণে এই আন্দোলনের বিজয়ের মধ্যে এবং বিজয় পরবর্তী সরকার গঠনে তাদের একটা প্রাধান্য চলে আসে, এটা খুব ন্যায্য। কিন্তু আপনি যখন প্রায়োগিক রাজনীতির হিসাব করবেন, তখন যে যখন অধ্যাপক ইউনূস কিংবা ধরুন সেই সরকার অন্যান্য নেতারা বলেন যে ছাত্ররা, এই ছাত্ররা কারা? এই ছাত্ররা বলতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো সংগঠিত শক্তি ছিল না, তারা ছিলেন আন্দোলনের সঙ্গে জড়িত চিন্তাশীল তরুণরা, ইন্ডিভিজুয়াল ছিলেন, তখন তারা কোনো সংগঠিত শক্তি ছিলেন না। তবে প্রধান শত্রু এই সমস্ত রাজনৈতিক দলগুলি যারা শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন, তাদের কিন্তু কামিয়াব হয়ে যাবার পরে তারা কিন্তু আপন আপন রাজনীতি, পুরনো আপন আপন ভাবাদর্শ এবং তাদের ছাত্র সংগঠনগুলো সেই রাজনীতিতে নিজেদেরকে নিয়োজিত করেছে, এবং এটা খুব অস্বাভাবিক না। তাদের উচিত হলো এই স্পিরিটটাকে, যেখানে শুধু একটা স্বৈরতান্ত্রিক সরকারের বদলে আরেকটা অগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা, এই রাষ্ট্র এবং রাজনৈতিক আইনগত কাঠামোর মধ্যে লক্ষ্য নয়, সমাজে সমতা নিশ্চিত করা, আইনগুলির গণতন্ত্রায়ন, রাষ্ট্রের গণতন্ত্রায়ন, এগুলো যদি তারা যুক্ত না করে সেটা দুর্ভাগ্যজনক। কিন্তু বাস্তবে আমরা দেখছি তাদের অনেকেই দ্রুততর সময়ের মধ্যে একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চান। রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চাইবে, আপনার সেটা স্বাভাবিক, কারণ রাজনৈতিক দল তো কোনো শুধুমাত্র স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নয়, ক্ষমতার সঙ্গে আন্দোলনের সঙ্গে সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু ইতিহাস তাদের সামনে, এই যে রক্তাক্ত ইতিহাস তৈরি হলো, তাদের সামনে যে দায় সৃষ্টি করেছে, এই দায় মেটানোর কাজটা তারা কদ্দূর এগিয়ে নিতে চান, কিংবা সমাজ তাদেরকে কদ্দূর বাধ্য করতে পারে, তার উপর নির্ভর করবে আপনার এই যে ভবিষ্যৎ ডিক্লারেশনের যেটা কথা বলছেন, এই ডিক্লারেশনটা কি আমি জানি না, অনুমান করি যে এখানে কতগুলি প্রতিশ্রুতির কথা থাকবে, যে এগুলো এই ধরনের কাজ আমরা করবো বিভিন্ন, কিন্তু এখানে তো অনেক রাজনৈতিক দল, তাদের ভাবাদর্শগত অনৈক্য আছে প্রচুর। যেমন ধরুন যারা ইসলামপন্থী রাজনীতি করেন, তারাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, এই সংলাপে তারাও আসবেন। ইসলামপন্থী তারা লিখিতভাবে তারা বিশ্বাস করেন এবং এটা সততার সঙ্গে স্বীকার করেন যে তারা রাষ্ট্র পরিচালনায় জনগণের সার্বভৌমত্ব মানেন না। এটা তো গণতান্ত্রিক কথা। যারা আধুনিক গণতন্ত্রে বিশ্বাস করেন, যেটা মূলত ফরাসি বিপ্লব, মার্কিনের বিপ্লব ইত্যাদি ক্লাসিক্যাল গণতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ সহ নানান অঞ্চলে ছড়িয়ে পড়েছিল, তো তাদের প্রথম কথা হচ্ছে যে একটা রাষ্ট্র বা একটা সংগঠন গণতান্ত্রিক কিনা তার প্রধান হচ্ছে যে তারা ওই সংগঠন পরিচালনায়, রাষ্ট্র নিজেও একটা সংগঠন, জনগণের সার্বভৌমত্ব অর্থাৎ জনগণের ইচ্ছাই শেষ কথা মানেন কিনা। তাহলে এইরকম বিপ্লবী ধর্মী নানান সংগঠনের সঙ্গে সংলাপ হবে, তারা কদ্দূর কি এগ্রি করবেন, কিংবা তারা এটাকে এগিয়ে নেবার ক্ষেত্রে নীতিগত কৌশল কি অবলম্বন করবেন, এটা আমরা এখনো জানি না। যদি ধরেন যে সবচেয়ে মিনিমাম যেগুলো অগ্রগতি, যেগুলো একমত হবে সেইভাবে, নাকি যারা মেজরিটিরা একরকম যেটা একমত হবে, এইগুলি এইসব নিয়ম কানুন প্রতিষ্ঠার উপর বা নীতিমালা নির্ধারণের উপর নির্ভর করবে যে এখানে কোনো ঐক্য হবে কিনা। ইতিমধ্যে শক্তির একটা প্রদর্শনীও আমরা লক্ষ্য করছি, কিন্তু ভবিষ্যতে হয়তো আরো বেশি থাকবে। যেমন ধরুন জাতীয়তাবাদী দল,
যখন বা তার জাতীয়তাবাদী ছাত্র দল কিংবা অপরাপর বামপন্থী ছাত্র সংগঠনগুলি তারা এই ছাত্র বলতে যে শুধু বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে বোঝায় না সেটা প্রমাণ করবার জন্য তারা শোডাউন করবে। অর্থাৎ ছাত্ররা মানে আমরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং তাদেরও অনেকের জীবন গেছে, পঙ্গুত্ব বরণ করেছে, যেমন অন্যান্যরাও করেছেন। ফলে এইগুলিকে সমন্বয় সাধন করার মধ্য দিয়ে একটা ইতিবাচক দিকে এগিয়ে যেতে পারবেন কিনা সেটা এখন নির্ভর করছে অধ্যাপক ইউনূসের সরকারের আপনার উপর, তাদের সাফল্যের উপর। কবির ভাই, আমাদের হচ্ছে যে আপনি আসবেন বলে আমাদের কাছে অনেকগুলি প্রশ্ন আছে, আমরা একটু ছোট ছোট করে প্রশ্নগুলি করে আপনি যদি একটু ছোট করে বলেন, কারণ আপনার কথা শুনতে ইচ্ছা করে, কিন্তু আমাদের দর্শকরা বলছে যে অনেক ক্ষেত্রেই তারা আসলে একটু যদি ছোট ছোট করে আপনি বলতেন তাহলে তাদের জন্য একটু বুঝতে একটু সুবিধা হতো। আচ্ছা, কবির, আপনি ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নিয়েছেন, আমি আমার ফেসবুক স্ট্যাটাসেও এই কথা বলেছি যে আপনার উপস্থাপনা আমার কাছে, আমাদের সকলের কাছে অসাধারণ মনে হয়েছে, শিক্ষণীয় মনে হয়েছে। পুরোটা প্রশ্ন করার ধরন এবং সাক্ষাৎকারের মাধ্যমে আপনি যেভাবে জবাবদিহিটা নিতে চেয়েছেন একজন সরকার প্রধানের, আমার মনে হয় না এরকম আর আমরা খুব বেশি দেখেছি কিনা। ডক্টর ইউনূস আগেও অনেকজনকে ইন্টারভিউ দিয়েছেন, আমাকেও দিয়েছেন, তিনি তখন সরকার প্রধান ছিলেন না অবশ্য, কিন্তু যারা সরকার প্রধান হওয়ার পরও তারা ইন্টারভিউ নিয়েছেন, সেখানে আপনি আপনার সাক্ষাৎকারের মধ্যে আমরা অনেক দিক নির্দেশিকা পেয়েছি। যাই হোক, এইটার মধ্যে আমার সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসের কথা যেহেতু বললাম, সেটা এটাও একটু বলি যে আমি ওই সাক্ষাৎকারে যতটা বিনয় পেয়েছি ততটা উত্তর আসলে পাই নাই। যতটা আমার কাছে ভালো লাগছে একজন সরকার প্রধান একজন সাংবাদিককে, মানে যত বড় সাংবাদিক আপনি হন, দিনের শেষে আপনি একজন সাংবাদিককে পাশাপাশি বসে এইভাবে উত্তর দিচ্ছেন, সেইটাও আমরা আসলে খুব বেশি দেখি নাই, অন্তত আমার মনে পড়ে না করবে। তো কিন্তু আপনি তার এই সাক্ষাৎকারটাকে যদি আপনি দূর থেকে দেখেন, এই সরকার পরিচালনা, নির্বাচন আয়োজনে, নতুন রাজনৈতিক দলে এবং বাংলাদেশের মানুষের মৌলিক কিছু সমস্যার সমাধানে তাকে আসলে আপনার কতটা মানে মানে সরকারকে আপনার কতটা কি মনে হলো, যেসব প্রশ্ন আপনি করেছিলেন সেসব প্রশ্ন বলছি। এটা দুটো পার্ট। প্রথমে ইন্টারভিউটা ভালো হয়েছে বলেছেন, আপনার হলো দয়ালু এই মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি যেমন জাস্ট পেশাগত কাজ করেছি, কিন্তু আমি এখানে অধ্যাপক ইউনূস সাহেবকেও অনেক ধন্যবাদ দিব, কারণ তিনি তো এই জটিল এবং প্রশ্নগুলির উত্তর দিয়েছেন। আমরা এর আগে 15 বছর থেকে একজন প্রধানমন্ত্রীকে দেখেছি, ওনাকে তো কোনো কনফ্রন্টেশনাল প্রশ্ন করে রেগে যেতেন, অধ্যাপক ইউনূস রেগে যাননি। ফলে এই ইন্টারভিউটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেটার জন্য তারও কৃতিত্ব কম নয়। এখন হচ্ছে কন্টেন্টের প্রশ্ন নিয়ে যদি আমাকে বলতে বলেন, আমি তার সততাকে, সদুত্তরকে অবশ্যই সারা জীবন প্রশংসা করব, কিন্তু উনি একজন সরকার প্রধান হিসেবে যে একটা ক্রান্তিকালের সরকার, তার কাছে মানুষের যে প্রত্যাশা, সেই দিক থেকে যদি আমি বিবেচনা করি তাহলে আমাকে কিছু আশঙ্কার কথা বলতে হবে। কারণ সেখানে আমি নিজেও দু একবার ওনাকে বলবার চেষ্টা করেছি যে সরকারকে, যেমন ধরুন আমরা কিছু কিছু অন্যায়কারীকে যারা মানুষ দেখছে তাদেরকে গ্রেফতার হতে দেখছি না। রাষ্ট্রের সরকারের ওই চোখ নাই নাকি যে দেখার ক্ষমতা নাই? আচ্ছা, এখন যেই সরকারের চোখ অস্বচ্ছ, সেই অস্বচ্ছ চোখ দিয়ে তো আপনার এই সরকার যেই ভূমিকার জন্য মনোনীত হয়েছেন, সেই সরকারের স্বচ্ছতা অপরাপর যে কোনো সরকারের চাইতে বেশি থাকতে হবে। কারণ হচ্ছে উনি খালি রুটিন কাজ হিসেবে প্রতিদিনের যে দায়িত্ব সেটাই পালন করবেন না, ইতিহাসের একটা ক্রান্তি লগ্নে যেহেতু ইতিহাসকে একটা মৌলিক পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাবার দায়িত্বে নিয়োজিত, তাকে অন্যদের চাইতে 10 গজ 40 গজ দূরের ইতিহাসটাও দেখতে হবে। কি পদক্ষেপ এখন গ্রহণ করলে, এই সরকার গ্রহণ করলে আগামী 5 বছর 10 বছরের মধ্যে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসতে পারবে না, সেটাও কিন্তু তার কল্পনার মধ্যে, তার চিন্তার মধ্যে, মননের মধ্যে দেখতে হবে। সে যদি দেখতে না পান তাহলে কিন্তু তার কাছে যে আকাঙ্ক্ষা, এমনকি তিনি নিজে যেটা বিশ্বাস করেন বাংলাদেশটা যেমন হওয়া দরকার, সেইটাও কিন্তু বাস্তবায়ন হবে না। সেটা একটা দুঃখের ব্যাপার হবে। ওই তখন আমি যেটা বলেছি, প্রকাশ্যে এখনো বলছি, এই সরকারের মধ্যে সুশীলতার সমস্যা আছে। কখনো কখনো রাষ্ট্র চালাতে গেলে অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর হতে হয়, সেই কঠোরতার আপনার একটা দিকে তাদের কোনো পদক্ষেপ দেখছি না, তাতে কিন্তু মানুষের ক্ষতি হচ্ছে, অধিকাংশ মানুষের ক্ষতি হচ্ছে। এইটা যদি তারা উপলব্ধি করেন এবং স্বচ্ছতা আনানোর জন্য নিজেরা চিন্তাশীল হন, দৃষ্টির, রাজনৈতিক দৃষ্টির, অর্থনৈতিক দৃষ্টির, সবচেয়ে বড় কথা বাংলাদেশের অতীত ইতিহাসের দিকে তাকিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে মৌল চেতনা, একটা সমতা ভিত্তিক সমাজ, অর্থনীতি, সমাজে ন্যায় প্রতিষ্ঠা, মানুষের নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা, এগুলোর কথা মনে রেখে সেই স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতায় সেইগুলোর প্রস্তাব বাস্তবায়নের জন্যই এই দেশে বারবার সংগ্রাম হয়েছে। তার মধ্যে সর্বশেষ সংগ্রাম কিন্তু তারই অংশ। ফলে অতীত এবং ভবিষ্যৎ দুইটা কল্পনা করে তাদের কাজ করতে হবে। তা না হলে অনেকের আশঙ্কা যে এবারও তেমন কোনো উন্নততর ব্যবস্থায় আমরা যেতে পারছি না, সেটা প্রমাণিত হবে। সেটা তাদের জন্য ভালো নয়, দেশের জন্য তো নয়। কবির ভাই, আমি অর্থনীতিতে যেতে হবে খুব দ্রুত, তারপরে আমি একটু পলিটিক্স নিয়ে একটু আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে অনেকেই বলতেছেন যে, যেমন আপনিও বললেন যে আসলে তো জুলাই আগস্টে তো একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে বা আরেকটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার কাছে ক্ষমতা হস্তান্তর হয়ে যাবে, এটা আসলে আমাদের এরকম চিন্তা জুলাই আগস্টে আমাদের ছিল না। আমাদের চিন্তার মধ্যে যে এটা ছিল না, কিন্তু আমাদের কি এই পরীক্ষাটা নেওয়া উচিত যে আসলে আমাদের বেশিরভাগ জনগণ কি চায়, কেমন গণতন্ত্র চায়? এখন
এখন ঘটনা হতেছে আমাদের বেশিরভাগ জনগণ যদি একটা ভালো ভোটের মাধ্যমে সেটা যেরকম সরকারই হোক, ইসলামিক সরকার হোক, বিএনপি সরকার হোক, আওয়ামী লীগ সরকারকে আমি আর সিনে দেখি না, তারা তো আসুক, তাহলে সেইটার ক্ষেত্রে তাকে ফেসিলিটেট করাই এই সরকারের কি উদ্দেশ্য হওয়া উচিত, নাকি সরকার মানে এটা কি মনে হয়, মানে এটা একটা জনপ্রিয় একটা তর্কে পরিণত হয়েছে যে আগে নির্বাচন আগে সংস্কার এরা এসে কিছু করে যাবে কিনা, আপনার ঠিকটা কি করবে এটা নিয়ে? আমার মনে হয় দুইটা একটা সমান্তরাল ভাবেই চলতে পারে। আর তার আগের প্রশ্নটা যদি আমি একটু অ্যাড্রেস করতে চাই খুব অল্প সময়ে, জনগণ কিন্তু কি চায় সেটা হয়তো রেফারেন্ডাম হয় না আপনি বলতে পারেন, কিন্তু জনগণের যে ভাষা আর যারা যে তাত্ত্বিক ভাবে কথা বলেন বা এমনকি আপনি আমিও যে ভাষায় কথা বলি, তাদের আকাঙ্ক্ষা কিন্তু একই ভাষায় অভিব্যক্ত হবে না। কিন্তু আমাদের কিছু অনুমান, ইতিহাসের অভিজ্ঞতায় আমরা কিন্তু অনুমানের ভিত্তিতেই কতগুলি আপনার অভিজ্ঞতা এবং অনুমানের ভিত্তিতে কতগুলো কনক্লুশনে যেতে পারি। ধরুন যখন একটা মোটামুটি ভাবে নির্বাচন হতো, তখন আমরা দেখতাম যে 5 বছর পরে আরেকটা সরকার পতন হয়ে যায় নির্বাচনের মাধ্যমে, দেখেছি আমরা এই দেশেই দেখেছি। আচ্ছা, এটা কেন হয়? তার মানে হচ্ছে হয় যে সরকারের কাজে মানুষ সন্তুষ্ট থাকে না। তো সরকার কি ধরনের কাজে সন্তুষ্ট থাকে না, সরকারগুলো কি ধরনের কাজ করে? প্রথম কথা হলো জনগণকে সরকার পাত্তা দেয় না, এখানে জবাবদিহিতার ব্যবস্থা নাই। অর্থাৎ একটা দেশে গণতন্ত্র আছে কিনা, একটা পুরনো কথা যদিও, কিন্তু অনেক পুরনো কথাই নতুন ভাবে আসে এবং নিরন্তর বলে যেতে হবে। সেটা হচ্ছে যে গণতন্ত্রের সরকার কিনা, গণতান্ত্রিক সরকার কিনা, তার দেখার অনেক মানদণ্ডের মধ্যে একটা হচ্ছে সেই সরকারটি জনগণকে ভয় পায় কিনা। জনগণকে যদি সরকার ভয় না পায়, বুঝতে হবে সেখানে গণতন্ত্র অনুপস্থিত। আর জনগণ যদি সরকারকে ভয় পায়, তাহলে বুঝতে হবে যে ব্যবস্থা অলরেডি স্বৈরতান্ত্রিক, এখানে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নাই। তো মানুষ এমন সরকার চায় না বলেই যাকে ভয় পেতে হবে, এ কারণে সুযোগ পেলে বদলে দেয়। এখান থেকে আমরা ধরতে পারি যে এই দেশের মানুষ বারবার আন্দোলন করেছে এমন ধরনের একটা সরকারের জন্য যেখানে জনগণের কাছে তার একটা রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক জবাবদিহিতা থাকবে। অর্থাৎ না থাকলে তার আবার পরের বছর ক্ষমতায় না আসবার ভয়টা সরকারকে থাকতে হবে। তার জন্য তো নির্বাচন ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। আর আপনি কি বিশ্বাস করেন? আমি করি না এমন কোন রাজনৈতিক দল যে নিজে গণতান্ত্রিক নয়, যার নিজেদের নেতৃত্ব গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে আপনার বিকশিত হয় না বা প্রতিষ্ঠিত হয় না, সেই দল কিংবা একটা পরিবারের মধ্যে যে একজন যদি নেতা থাকেন, নারী হোক পুরুষ হন, তিনি যদি পরিবারের সদস্যদের সঙ্গে মৌলিক সিদ্ধান্তগুলি আলাপ আলোচনা করে না নেন, তার মতো লোক দিয়ে একটা গণতান্ত্রিক ভাবে সংসার চালানো কিংবা একটা রাষ্ট্র চালানো সম্ভব কিনা? তাহলে যেই সংস্কারের কথা আজকে উঠছে, গণতান্ত্রিক সংস্কার, তার মধ্যে ওই প্যাকেজের মধ্যে রাজনৈতিক দলগুলোকেও তার নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে, আপনার নির্বাচনের ক্ষেত্রে বাধ্যবাধকতা, আইনগত বাধ্যবাধকতা তৈরি হতে হবে। কিংবা এককেন্দ্রিক ক্ষমতা, যেমন ধরুন আমি এই জায়গাটাই বুঝতে চাইছিলাম যে আমাদের জনগণ কি ওইটা চায়? আমাদের জনগণ যদি ওইটা চাইতো, তাহলে তো যে মোটামুটি ভালো নির্বাচনের কথা আপনি যেটা বলতেছেন, সেই ক্ষেত্রে মোটামুটি ভালো দল তো এখানে রয়েছে বাংলাদেশে, ওদেরকে তো আমাদের জনগণ ভোট দেয় নাই। জনগণ ভোট দেয় নাই। আপনি পরিবার বলেন, অগণতান্ত্রিক ভাবে নির্বাচিত মাধ্যমে যেই সব দলগুলি ছিল ওদেরকেই ভোট দিছে। আমরা তো আমাদের এমপিদের কাছে ওয়েস্টমিনিস্টার আমরা বলি, কিন্তু আমাদের জনগণটা কি তাই চায়? আমরা তো এমপি চাই আমার মেয়েকে 10,000 টাকা দিবে বিয়ের সময়, আমার ছেলেকে 5,000 টাকা দিবে, এটা সময় গরু জবকেরা খাওয়াবে 150। তো আমার চাওয়াটা তো আপনি যদি এখন ঠিক করে দেন কই ভাই, তাহলে তো আমি একটা আদর্শ হয়তো পাবো, কিন্তু এইটাকে আমাদের জনগণ চাইতেছে কিনা সেটা আমার একটু বুঝতে। আমার মনে হয় চাইছে বলেই যখন পায় না, তখন সে তার নগদ সুবিধাটা দেখে। সে যখন জানে যে ভোটের আগে আমি প্রার্থীর কাছ থেকে যেটুকু পাওয়ার পাবো, এরপরে সে আমাকে পাত্তা দিবে না, তখনই সে হচ্ছে পয়সাটা নিয়ে নেয়, ভোট প্রসেসটা কলাপস হয়ে যায়। কিংবা একটা তো কথা আপনাকে মানতে হবে, সারা দুনিয়ার জন্য সত্য, জনগণ হিসেবে, সাধারণ জনগণ বলতে আমরা যা বুঝি, রাজনৈতিক দলগুলি তুলনামূলকভাবে সচেতন হবার কথা সংঘবদ্ধতার কারণেও এবং তার চৈতন্যের বিকাশের কারণেও। নেতৃত্ব যদি গণতান্ত্রিক নেতৃত্ব উপহার না দেয়, জনগণ একা ভাবে, বিচ্ছিন্ন ভাবে, সে তো তার কাছে আপনার জোর করে আদায় করতে পারে না, তাকে আবার সেই সংগ্রামের মধ্যে নামতে হয়। সেই সংগ্রামের জন্য আবার নেতৃত্ব লাগে। সেই নেতৃত্ব তো প্রতি বছর একটা করে আপনার গণভুত্থান হবে না, হয় না ইতিহাসের মধ্যে। তো এখন প্রশ্ন হচ্ছে যে নেতৃত্বকে তো নিজের সচেতনতা বোধ, দেশপ্রেম ইত্যাদি থেকে কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটা জনগণ মুগ্ধ হবে। সেই দায়টা তো তারা এড়াতে পারে না। তারা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে বিত্ত এবং বৈভব গড়ে তুলবেন, আর অন্যদিকে বলবেন জনগণ তো আমাদের কাছে এটা চায় নাই। কিন্তু জনগণকে তো পৃথিবীর অপরাপর দেশের উদাহরণ থেকে নিয়ে তাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, তাকে এম্পাওয়ার করার ক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলির ভূমিকা থাকতে হবে। কবির ভাই, আমি আপনার অনুভূতিটা আমাদের মানে আমরা মিরপুরের ইলেকশনের কথা বলি, 1991 সালে সে মিরপুরের নির্বাচন হলো, আমরা 13টা বাম সংগঠন মিলে বা 9টা বাম সংগঠন মিলে, এখন ভুলে গেছি, একটা প্রার্থী দেওয়া হলো। আমরা সবার কাছে গেলাম, সবাই আমাদেরকে বললো ভোট দিব, কারণ আমরা সকল ভালো ছাত্র, ভালো ছেলের দল। কিন্তু আমরা দেখা গেল যে নির্বাচনে সেখানে দাঁড়াইছিলেন জনাব হারুন মোল্লা, ডক্টর কামাল হোসেন নৌকা থেকে, হারুন মোল্লা বিএনপি থেকে, আমরা বাম গণতান্ত্রিক জোটের হয়ে গিয়ে হাতুড়ি মার্কা, সেখানে গিয়ে আমরা এটা ভোট চাইলাম। আমরা আমাদের কেন্দ্রে ঠিক 43টা ভোট পাইছিলাম কবির ভাই, যদিও সবাই আমাদেরকে কথা দিয়েছিলেন আমাদের বাবা চাচারাই আমাদেরকে ভোট দিবেন, যেই 43 জন আমরা এটা করতাম, সেই 43টা ভোটই আমরা পাইছিলাম। এবং তারা সবাই কিন্তু বলছিলেন যে আমাদের প্রার্থী ভালো, ডক্টর কামাল হোসেনের কোনো আশা নাই, হারুন মোল্লার তো আমরা চিনি না, কিন্তু দিয়ে নাই কিন্তু একজনও ভোট। আচ্ছা, 43 ভোট অনেক ভোট পেয়েছেন। না, আমরা 43 জনই করতাম, পুরো সংগঠন 43 জনই, একটা ভোট আমরা আনতে পারি নাই অন্য মানুষ থেকে। আচ্ছা, তার মানে হচ্ছে একটা ভোট আনতে পারি। এটার অর্থ আমরা নানান ভাবে দেখতে পারি, অত দুভাবে তো দেখতে পারি। এইটার জন্য কি জনগণ আমাদেরকে কেন ভোট দিল না এর জন্য দায়ী করব, নাকি
জনগণকে আওয়ামী লীগ বিএনপির চাইতেও বেশি করে আমরা অ্যাপিল করতে পারি না, কোথাও একটা ভুল আমাদের আছে, সেই দিকে আমরা নজর দিব। এটা একটা সিদ্ধান্ত নেবার ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে, আপনি আর আমি যদি সারাদিন তত্ত্ব কচকচলাই, তাদের পক্ষেও বলি, আর তার যে দৈনন্দিন সংগ্রাম, সেই দৈনন্দিন সমস্যার মধ্যে ওই পাড়ায় আমার উপস্থিতি না থাকে, তাকে যদি সারা জীবন তার পাশে না দাঁড়ানোর আপনার সংঘ শক্তি না থাকে, তাহলে এই বিশ্বাস অর্জন করতে সময় লাগে। এটা সাধারণ মানুষের দোষ নয়, এটা বামপন্থার সীমাবদ্ধতা। কারণ হচ্ছে ওই যে একটা কথা আছে, ওই আপনার জ্যাক রুসোর, জেনারেল উইল নেভার এর, সাধারণ যে ইচ্ছা কালেক্টিভ উইল, এটা আসলে কখনোই ভুল করে না। আপনি লক্ষ্য করুন, বাংলাদেশের ইতিহাস দিয়ে রসুর তত্ত্ব এই বিষয়ে আরো অনেক বেশি করে নতুন করে প্রমাণ করা যায়। আমাদের ইতিহাসের বাক বলিতে জনগণ তার এই যে হয়তো অক্ষর চেতনা ছাড়া রাজনৈতিক চেতনায় সমৃদ্ধ থেকে যে সিদ্ধান্তগুলি গ্রহণ করেছে, ঠিক তার অন্যটা হলে কি হতো? দেখবেন যে রাইট সিদ্ধান্তই নাই, সেখানে আমরা যেখানে পৌঁছাতে পারি না, আমাদের ভাষাটাও তো এখনো ঠিক নাই। আমি যেহেতু বামপন্থার একটা আনরিপেন্টেন্ট লেফটিস্ট, কিন্তু এই আমি যে মুৎসুদ্দি শব্দ বুঝতে আমার নিজের বহু বছর লাগছে। মানে আসলে এখানের মধ্যে আমাদের ভাষাটা বদলাতে হবে, ভাষা বদলাতে হবে, পাশে থাকতে হবে। এটা একদমই খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কবি, আমরা আসছি পরে মানে এই যে অর্থনৈতিক নানা প্রশ্নে, কিন্তু আমরা দর্শকদের কাছে একটু প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশের সাংবাদিকতায় বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো হস্তক্ষেপ নেই। প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলমের এমন অবস্থান বা এমন বক্তব্য সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 62% মনে করছেন সঠিক, শতকরা 38% মনে করছেন সঠিক না, 99,000 দর্শক ভোট দিয়েছেন। কবি, এটা নিয়ে কি আপনি একটু মন্তব্য করবেন? আপনি মানে আপনি একটু বলবেন যে আমরা 99,000 দর্শকের ভোট আছে এখানে। জি, 99,000 মানুষ মানে তো অনেক মানুষ, অনেক। একদিনের কম সময় এটা ওপেন ছিল, এখন বোধহয় আরেকটু বেড়েছে। জি জি। আচ্ছা, আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসলে বাংলাদেশে সম্ভবত সবচেয়ে ভুল ব্যক্তি আমি। কেন আমি বলছি আপনাকে? এই 5 অগাস্টের পরে প্রচুর বিদেশি সাংবাদিক এসছে, আমাকে জিজ্ঞাসা করেছে এই আগে তুমি কেমন ফিল করতে, এখন কেমন তুমি ফিল করো। আমি বেশ কয়েকজন এডিটরের কাছে তাদেরকে গোপনে নাম ঠিকানা দিয়ে পাঠিয়েছি। কেন? যে সাংবাদিকতার মধ্যে উপরে বিরুদ্ধে গণতন্ত্র পরায়ণ সাংবাদিকতার, জনস্বার্থ পরায়ণ সাংবাদিকতার উপর সারা পৃথিবীতে বিভিন্ন মাত্রায় বিভিন্ন ধরনের চাপ থাকে। এইটা এই পেশার একটা আনুষঙ্গিক ব্যাপার, আমরা যেটাকে বলি যে প্রফেশনাল হ্যাজার্ড, কোলাটারাল ড্যামেজ থাকেই। প্রশ্নটা হলো, সেই চাপের কাছে যদি আপনি নতি স্বীকার করেন, হ্যাঁ, এবং সেই চাপটা চলে গেলে যদি আপনি আবার স্বাধীনভাবে কাজ করতে পারেন, এইরকম অভিজ্ঞতা যাদের, তারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। আমার জন্য এক সমান। কেন? আমার উপর যদিন আমি সম্পাদক ছিলাম হয়েছি, প্রত্যেকটা সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমার উপর চাপ এসছে। আমার সহকর্মীদের সততা এবং সাহসিকতার কারণে, নিজের কমিটমেন্টের কারণে ওইটা আমি মানি নাই। আমি মাঝখানে একটা কথা বলতে চাই। আমি বাংলাদেশে এসে আপনার ইন্টারভিউ করেছিলাম, আপনাকে আমি প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগের আমল তখন যে আপনাকে মানতে হয় না, বাকি সবার কেন মানতে হয়? আপনি আমাকে অনুযায়ী হিসেবে একটা সাজেশন দিয়েছিলেন যে আপনি আপনার খাতা কলম ঠিক রাখেন, আপনি যেটা করতে চান সেটা আপনি করতে পারবেন। আমাদের সাংবাদিকদের যদি খাতা কলম ঠিক না থাকে, না আমি আসছি। এখন প্রশ্নটা হচ্ছে না, আমি একটু বলি শেষ করবো এখন। সুতরাং আমার আগেও চাপ বোধ করেছি, আবার সেটা গ্রাহ্য করি নাই, এখনো যে করি না তা না। নানা ধরনের বহুদিন ধরে যেটা ভয়ের সংস্কৃতি সমাজের মধ্যে সক্রিয় থাকে, তাহলে এমনকি আপনার সাবকনসিয়াসলি আপনার সহকর্মীদের মধ্যেও থাকবে। হ্যাঁ, সেইটা কিন্তু সেটাকে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদেরকে সাহস দেওয়া ক্যাপ্চারের দায়িত্ব। যেমন ধরুন, এই সাম্প্রতিককালে কিছু আচরণ আমরা লক্ষ্য করছি, একটু অবাক হয়েই, যার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা, যার কতগুলি প্রকাশ আচরণের জন্য সমাজে কিছুটা সমালোচনার মুখোমুখি হয়েছেন, তিনি কলম ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন। কিসের বিরুদ্ধে? যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে বা ফ্যাসিবাদী শক্তির পক্ষে কেউ লেখে, আবার কলম ভেঙে দিবেন। এই কথাটাও কিন্তু একটু ফ্যাসিবাদী শোনায়। দ্বিতীয়ত হচ্ছে, ফ্যাসিবাদ বলতে শুধু আওয়ামী লীগকেই বোঝায় না। ফ্যাসিবাদ একটা রাজনৈতিক ভাবাদর্শ। বাংলাদেশের বহু সংগঠনের মধ্যে, বহু প্রতিষ্ঠানের মধ্যে, বহু রাজনৈতিক সংগঠনের দলের মধ্যেও ফ্যাসিবাদী প্রবণতা আছে। অনেকগুলি জিনিস মিলালে ফ্যাসিবাদী একটা তত্ত্ব গড়ে ওঠে, ফ্রেমওয়ার্ক গড়ে ওঠে। সেই ফ্রেমওয়ার্কের মধ্যেই আমরা বসবাস করছি। তো এইরকম মধ্যে কোনটার বিরুদ্ধে বললে বা কোনটার পক্ষে বললে কার কলম ভেঙে দিবেন, এইরকম উক্তির মধ্যে তো সত্যি কেউ যদি অভিযোগ করেন যে আমরা আবারও একটা ভয়ের সংস্কৃতির মধ্যে করছি, সেটা যেমন বলা যাবে না, অসত্য বলা যাবে না। শুধু আমরা বলতে পারবো যে এই তরুণদের প্রতি মানুষের, গণতন্ত্রপরায়ণ মানুষের এক ধরনের মমত্ব আছে, তারা মমত্বটা যাতে নষ্ট না করেন। রাইট। আসলে আমাদের সবারই মমত্ব আছে, তারা আমাদের মানে বেশিরভাগই, মানে এটা বলতে এখন জানি কেমন লাগে, তারপরেও বলি যে তারা আমাদের সন্তানদের বয়সী, মানে আমার মনে হয় যে ভেঙে তো এইটার জন্য আমাদের, এবং তারা অনেক বেশি আমাদের পথ দেখিয়েছেন। আপনি যে বিষয়টা বলেছেন যে এই যে কলম ভেঙে দেওয়া, এই দায়িত্ব যে তারা কেন নিচ্ছেন তাদের ঘাড়ে, মানে এটা আমরা বুঝতে পারতেছি না। যাই হোক, করবে আমি একটু অর্থনৈতিক প্রসঙ্গে আসি। যে সরকার অনেক ধরনের পণ্যে ভ্যাট বাড়িয়েছে, এতে নিশ্চিত মানুষের ব্যয় বৃদ্ধি পাবে, কিন্তু এই সরকার কেমন মানে এত মিল যে রাজনৈতিক সরকারগুলির মতোই কেমন বলছে যে এতে তেমন কোনো অসুবিধা হবে না, বাজারে প্রভাব পড়বে না, অন্তর্বর্তী সরকার থেকেও রাজনৈতিক বক্তব্য সেই স্টাইল। এবং এটা কারা বলছেন দেখেন, আমার
আপনিও নিশ্চয়ই খুব স্নেহই করেন, আমার খুবই প্রিয় আমার অগ্রজ শফিক ভাই বলছেন এতে বাজারে খুব প্রভাব পড়বে না, এবং এটা উনি সংবাদ ব্রিফিং এ সরকারের এই মানে কথা তিনি জানাচ্ছেন। আমাদের খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, এত আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, তিনিও বলছেন যে এতে তেমন কোনো অসুবিধা হবে না। এটা কিরকম করবে আমি তো আসলে বুঝি না, আসলে কি অসুবিধা হবে না? মানে মানে উড়ালে তো ঠিক মিথ্যা বলছেন এরকম মনে হয় না, মানে কি করব, মানে কি বুঝবো আসলে? এটা দুই ভাবে বুঝবার আছে। এক নম্বর হচ্ছে ক্ষমতা খুব খারাপ জিনিস, এটা একটা ইভিল নেসেসিটি। একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র নিজে একটা ক্ষমতার উৎস। হ্যাঁ, ওইখানে কাছাকাছি যে যায় তাকে দৃষ্টি অস্বচ্ছ হতে থাকে, এটা ক্ষমতার একটা অন্তর্গত লক্ষণ। সে কারণে ক্ষমতাকে সবসময় জবাবদিহিতার মধ্যে রাখার একটা গণতান্ত্রিক কর্তব্য থাকে। দ্বিতীয়ত হচ্ছে এই যে উদাহরণটা আপনি দিলেন, এটা কি কি বিষয়ের সঙ্গে অসঙ্গতি করেন আপনাকে বলি। প্রথমত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে এত বড় অভূতপূর্ব একটা অনিন্দ সুন্দর ছাত্র গণঅভ্যুত্থান ঘটে গেল, তার যদি স্পিরিট হয়ে থাকে সমতা ভিত্তিক বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার, তার সঙ্গে শতকরা 100% আপনার বিপরীত একটা সিদ্ধান্ত। ভ্যাট বসানো মানেই এটা ইনডাইরেক্ট ট্যাক্স, অর্থাৎ ওই যেই ভিখিরি রোদের মধ্যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ভিক্ষা করে তাকে এটা দিতে হবে। আমরা বুঝি যে সরকার একটা অর্থ সংকটের মধ্যে পড়েছেন, অর্থাৎ ব্যাংকগুলিকে খালি করে গেছে আওয়ামী লীগ সরকার, 2,00,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। এই সমস্যাগুলি আমরা বুঝি, কিন্তু সমস্যার সমাধানের পথ হিসেবে তারা দেশের গরিব মানুষকে আপনার টার্গেট করেছেন। এটা স্পিরিটের বিরোধী। তারা অর্থনীতিবিদ হিসেবে জানেন না এটার বিকল্প কি আছে। তারা বিত্তবানদের উপর ট্যাক্স বাড়িয়ে দিন, এখানে এত বৈষম্য ইতিমধ্যেই তৈরি হয়ে আছে। তারা ট্যাক্স নেট বাড়ান, কিন্তু সেইটা না করে সোজা পথে একটা আন্দোলন স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এই মুদ্রাস্ফীতির আমলে যেখানে মানুষের আয় বাড়ে না অথচ দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, সেখানে নতুন করের বোঝা দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে এটা একটা গণবিরোধী জনস্বার্থ বিরোধী একটা পদক্ষেপ। দ্বিতীয়ত সঙ্গে একটা কথা যুক্ত করতে চাই, আপনি লক্ষ্য করুন এই ক্যাবিনেটে যারা যারা আছেন কয়েকজন ছাড়া এই আন্দোলন সংগ্রাম গণহত্যা চলার সময় এর কাছাকাছি দিয়েও ছিলেন না, দূরবর্তী ছিলেন। অনেকে আছেন ওই মৃত্যু ভয়ে, যেহেতু এরকম ঘটনা ঘটেছে যে ছাদের উপরে বারান্দায় পর্যন্ত যান নাই, ফলে তারা এই স্পিরিটটা হৃদয় এবং মগজ দিয়ে এটা উপলব্ধি করতে পারেন না বলে আমার মনে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে তাদের আরেকটা সুবিধা আছে, তাদের তো আর রাজনৈতিক দলগুলোর মতন করে সামনে সেটা যবেই হোক নির্বাচন মোকাবেলা করতে হবে না, ফলে এইখানেও তারা তো তেমন কোনো অসুবিধা দেখেন না। আমি বলবো যে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক এবং কর আদায়ের বিত্তবানদের কাছ থেকে বৃহত্তর পরিসরে কর আদায়ের ব্যবস্থা করা হোক, ট্যাক্স নেট বৃদ্ধি করা হোক, কিন্তু এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। আমরা একটু সাংবাদিকতার প্রশ্নে একটু আসবো দুই একটা। এর মধ্যে জনাব মতিউর রহমান চৌধুরী মানবজমিনের সম্পাদক, তার উপস্থাপিত অনুষ্ঠানেও আপনি গত 2-1 সপ্তাহের মতো আপনি গিয়েছেন, তার সাথে একটা কথা বলেছেন, সেগুলো আমরা দেখেছি। কিন্তু আমরা আসলে জনাব মতিউর রহমান চৌধুরীর একটা বক্তব্য, মানে আমি যেটা দেখেছি সেটা আমি একটু কোট করতে চাই, যে তিনি বলছেন যে এই উপদেষ্টাদের মধ্যে কি সবাই ভালো মানুষ? সবাই তো নিশ্চয়ই ভালো মানুষ না, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো একটা স্টোরি আমরা পত্রপত্রিকায় দেখি না কেন, আমরা আসলে কোথায় এটার মধ্যে ভয় পাচ্ছি? এবং পাশাপাশি তিনি এইটাও বলছেন যে আগে প্রশ্ন করার কারণে মানে মানে আসলে তার কথা এটা খুব সরাসরি কোট করে আমরা বলতেছি যে আমরা আসলে সাংবাদিকদের মধ্যে দেখছি যে আগে যে কোনো প্রশ্ন করার কারণে জামাত শিবির ট্যাগ পাইতে হয়েছে। আমি আমার কথাই কইতে পারি যে আওয়ামী লীগ সরকার, আমি যে জামাত শিবিরের লোক এবং জনাব তারেক রহমান আমাকে টাকা দিয়ে ডয়েচে ভেলেতে রেখেছেন, এটি তারা বিভিন্নভাবে প্রমাণ করেছেন। এখনো প্রশ্ন করলেও এখন আওয়ামী লীগের বা ফেসিবাদের ট্যাগ, দোসর, এগুলি ট্যাগ দেওয়া হয়। আপনি এটা কেমন? আমি খুবই ইন্টারেস্টিং, আপনি একটা মানে আমার স্ত্রীও বলতেছিলেন যে এটা একটা খুবই অবাক ব্যাপার, যে কবির ভাইকেও এটা বলা হইতেছে যে আপনি জামায়াতে ইসলামীর আমিরের একটা মন্তব্যের ব্যাপারে আপনি এটাকে বেয়াদবি বলেছিলেন, যে আর্মি এবং ওরাই খালি দেশপ্রেমিক। তো এইটাকে কিভাবে দেখেন, মানে একটা ক্যান্সেল, একটা ট্যাগিং, মানে হাউ ইজ দ্যাট? এটা হচ্ছে কি, এইটা নির্ভর করে একটা সমাজ কি ধরনের সংস্কৃতির মধ্য দিয়ে যায়, বিকশিত হয় তার উপর। বাংলাদেশে কখনই একটা গণতান্ত্রিক সমাজের দিকে এগোতে পারে নাই। বাংলাদেশ একই সঙ্গে আপনি লক্ষ্য করুন, এমনকি দক্ষিণ এশিয়ার অপরাপর রাজধানী শহরগুলির সঙ্গে যদি তুলনা করেন, বাংলাদেশের রাজধানী শহরে আপনি কি বাসের মধ্যে বই পড়তে দেখেন, ট্রেনের মধ্যে বই পড়তে দেখেন? দক্ষিণ এশিয়ার বহু জায়গায় এই চর্চাটা শুরু হয়েছে, অন্যান্য জায়গায় তো আছেই। এইখানে একটা নন রিডিং সোসাইটি, এবং নন রিডিং থাকলে নন থিঙ্কিং সোসাইটি হয়। ফলে ধরেন আপনি গত একজনকে যে একটা ট্যাগিং করে দিলেন, সমাজ যদি আপনার সম্পর্কে, আপনি যদি পাবলিক লাইফে থাকেন, যদি সজাগ থাকতো, তাহলে আপনার গত 20 বছর বা 30 বছর কি করেছেন আপনার লেখা পড়ে, আপনার কথা শুনে বুঝতো।
এইখানে সেই সংস্কৃতিটা তৈরি হয় নাই, হচ্ছে আওয়ামী লীগের সমর্থন না করলে সে বিএনপি বা জামাত, জামাতের সমর্থন না করলে সে বাকশালী। এরকম একটা রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে যখন একটা সমাজ সামনে যাবার চেষ্টা করে তখন এগুলি হবে। সেখানে যারা সত্যিকার অর্থে সমাজের ইতিবাচক পরিবর্তনের, রাষ্ট্রের গণতন্ত্রায়নের জন্য কাজ করবে, তাদেরকে একটু বেহায়ার মতন এসব গালিগালাজ শুনেই নিজেদের কাজটা করতে হবে। তবে একটা কথা মনে রাখেন, যখনই আপনাকে কেউ গালি দিবে না তখন আপনাকে মনে রাখতে হবে আপনি কোনো কার্যকর কোনো কাজ করছেন না। আচ্ছা করবে একটু সমাজে শত্রুমিত্র, আমি লাস্ট কথা বলতে চাই, সমাজের মধ্যে গণতান্ত্রিক শক্তি এবং অগণতান্ত্রিক শক্তি থাকবে, সমাজের মধ্যে শাসক শাসিত, শোষক নিপীড়িত মানুষ থাকবে, এবং আপনি যদি শোষণ নিপীড়নের বিরুদ্ধে, অগণতন্ত্রের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কাজ করেন নিরন্তর, আপনি অন্যদের গালি খাবেন না। এই গালিটা খাওয়া হজম করতে শিখতে হবে। আর আপনি যদি হজম করতে না পারেন, এই কাজ ছেড়ে দেওয়া ভালো। জি জি করবে, এই কাজ ছেড়ে দেওয়া মানে ভালো। আর কত পাকিস্তানের তো একটা না করবে। আমি একটু 111-এর সময় আসি, যে 111-এ কিন্তু আমরা দেখেছি যে মানে আমিও বিডি নিউজে ছিলাম সে সময়, আমাদের কাছেও সিডি এসেছে, কিন্তু আমাদের বিডি নিউজ তখন এত প্রভাবশালী বা এত বড় ছিল না যে এটার সামনে এটা দেখা যাবে। কিন্তু নিউ এজের এই অবস্থানের কথা পরে অনেকেই বলেছে যে আমরা বিডি নিউজ ছাপি নাই, অত সিগনিফিকেন্ট ছিল না, কিন্তু নিউ এজের না ছাপাটা দ্যাট ওয়াজ এ স্টেটমেন্ট সেই সময় যে আপনি এগুলি শেষ করে ছাপেন নাই। এবং যারা এগুলি নিয়ে গেছে তারা যে মাইর ধরে খায় নাই, তারাও সেটাকে নিজের কপাল সৌভাগ্য তারা ভাবছে পরে, কারণ আপনি প্রত্যাখ্যানটাও সশব্দই ছিল। তো এইবার এই সরকার পরিবর্তনের পর মানে আমি কিন্তু বিশ্বাস করি যে প্রপাগান্ডা নিজের পক্ষে আসলেও এটা খারাপ। আপনি এগুলি আবার দেখতেছেন কিনা যে ঠিক একটা প্রেসক্রিপশন সাংবাদিকতা, যে এটা 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 করা। এবং আমি খুব আশ্চর্য হয়ে খেয়াল করলাম যে আমাদের প্রেস সচিব বলতেছেন যে এখন সংবাদ মাধ্যম স্বাধীন হয়েছে, আওয়ামী লীগের সময়কার সব দুর্নীতিগুলো এখন সামনে তুলে ধরবে। এটা বললে এখন আবার আমার স্যার আলী রিয়াজ বলবে আপনি তো ফেসিজমের পক্ষে দাঁড়া যাচ্ছে না। আমি এটা যাওয়াটা কোন জায়গায় আসলে, মানে আমি তো মনে করি যে মানে কোশ্চেন তো আমি এস্টাবলিশমেন্টকে করবো, কোশ্চেন তো আমি একটা পলাতক দুষ্ট পতিত সরকারকে আর কেমনি করবো, একটু যদি বলতেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমাদের স্নেহভাজন প্রেস সেক্রেটারি যেটা বলেছেন যে এই সরকারের সময় কোনো বাধা বিঘ্ন নাই, আমি এখনো পাই নাই। কিন্তু কথাটা হচ্ছে যে প্রতিটি সরকারই কথা বলছে। শেখ হাসিনা নিজে অসম্ভববার প্রধানমন্ত্রী হিসেবে বলেছেন যে আমাদের সময়। আচ্ছা, এটা সব সরকারই বলে এটা। আচ্ছা, সঙ্গে স্টোনের একটা বইয়ের শিরোনামের কথা আপনাকে মনে করে দিই। একজন মার্কিন সাংবাদিক 1930-এর দশকের খুব বিখ্যাত সাংবাদিক, তিনি একটা বই লিখেছেন, উনি নিজে কমিউনিস্ট ছিলেন 30-এর দশকে 40-এর দশকে পর্যন্ত, যে অল গভর্নমেন্টস লাই। সেটা যে কোনো ভাবাদর্শের সরকারই হোক না কেন, সরকারগুলি কিছু অসত্য কথা বলে। ফলে এইটা ধরে নিয়েই আমরা সবার বক্তব্য দেখবো। আর আপনার কথা একদম পরিষ্কার, আমি আপনার সঙ্গে একমত। প্রধানত আপনার এস্টাবলিশমেন্টকে প্রশ্ন করতে হবে, এটাই কাজ। তবে হ্যাঁ, আপনার ইতিমধ্যে পতিত সরকারের সময় যে সমস্ত তথ্য পাওয়া যায়নি, তথ্য পাওয়াও কিন্তু দুষ্কর ছিল। অনেকগুলি আইন করেছিল, কতগুলি আইন বিকৃত করেছিল। হ্যাঁ, ধরেন যে যারা তথ্যের তো কতগুলি সূত্র থাকে এবং কনফ্লিক্টিং ইন্টারেস্ট থেকে আসলে তথ্যের যোগান হয়, এটা আপনি নিজেই জানেন। তাহলে সেই তথ্য সরবরাহ করতে ভয় পেত, আর তারপরে প্রকাশ করলে তো ঝামেলা ছিলই। সেগুলোর যেটা দলিল, যেমন আমাদের দেশের কি কি হয়েছিল এটা জানার জন্য সেগুলো অবশ্যই লিখতে হবে। এটা তো এই না যেমন যে এই সরকারকে এখন আর প্রশ্ন করার দরকার নাই। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এই সরকারকে একটা জিনিস প্রশ্ন করি আমি আপনাকে, আপনার মাধ্যমে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মেলা অভিযোগ ছিল। এই অভিযোগের 99% সত্য। বিরোধী দলের লোকদেরকে জেলে পুরে অনেককে আপনার প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ব্যবস্থা ছিল না। আচ্ছা, অন্যায় ভাবে অনেককে ঘটনা ঘটে নাই তার বিরুদ্ধে মামলা করেছে এবং তার জন্য ভুগতে হয়েছে, এটা সত্য। এগুলির বিরুদ্ধে সংগ্রাম করেই তো আজকের সরকার ছাত্রদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার যদি একই কাজ করে, বাংলাদেশের বহু মানুষের সামনে ওই সরকারের সঙ্গে, পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে তারা যুক্ত ছিল, কিন্তু তাদের অনেকের বিরুদ্ধে অন্য কোন নির্দিষ্ট অভিযোগ উত্থাপন না করে, কিংবা সেগুলো আপনার সেগুলো ইনভেস্টিগেশনের ভিত্তিতে কোনো মামলা দায়ের না করে আপনার গড় পর্দা অসংখ্য আপনার হত্যা মামলা দেওয়া হলো। নাও যাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে, এমনকি এমন ঘটনা আছে যাদের বিরুদ্ধে মামলা নাই, তাদের চিকিৎসার জন্য, উন্নততর চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। আবার যে জেলখানায় আছে, হ্যাঁ, তার চিকিৎসাও ঠিক মতো করা হচ্ছে। এই অভিযোগ আছে। আমরা এখন সাধারণভাবে বলছি, কিছুদিন পর কাদের কারণে কারা ভুগছে এটা আমাদেরকে তো বলতে হবে, কারণ এটা আমরা আমাদের সাংবাদিক চৈতন্যের প্রতি সৎ থাকবো কি করে? আমাদের দায়িত্ব তো পালন করতে হবে, রাইট? তাহলে আমরা তো একটা উন্নততর ব্যবস্থার জন্য সংগ্রাম করেছি, বা যারা করেছেন আমরা হয়তো একটা সহযোগী শক্তি হিসেবে ছিলাম, কিন্তু একই ঘটনা তো আমরা তাদের কাছ থেকে চাই না। যদিও অন্যদের কোনো অন্য ধরনের অপরাধের বিচার এটা হতে পারে, কিন্তু আপনি বন্দী অবস্থায় চিকিৎসা দিবেন না, আরেকজনকে কাউকে মামলা নাই, কিন্তু এমপি ছিল এক সময়, সে কারণে
দেশের এখনকার দেশের ডাক্তাররা বলছে যে এই চিকিৎসাটা এখানে নাই, বাইরে চিকিৎসা পাবেন না, তারা যদি মৃত্যুবরণ করে এই দায় দায়িত্ব কিন্তু এই সরকার থাকবে। সরকারের অতি উৎসাহী সদস্যদের এইটা একটু চিন্তা করবে। এই অতি উৎসাহী সদস্যদের আমি নিশ্চয়ই আমাদের অতি উৎসাহী সদস্যরা কেউ কেউ কবির ভাইয়ের কথা শুনবেন এবং শুনে সেটা দৃষ্টি বিবেচনা করবেন। আচ্ছা কবি, এটা আমার প্রশ্ন আসলে আমাদের, সেটা হচ্ছে অনেকেই আমি দেখতেছি যে আওয়ামী লীগ ইলেকশন আসবে কিনা, আওয়ামী লীগ ইলেকশন আসলে কি হবে, শেখ হাসিনা আবার আইসা পড়লে বাংলাদেশে বিশাল কিছু হয়ে যাবে কিনা, ক্ষমতা আবার তিনি গিয়ে আবার মানে যে উনার ভাষায় বলি টুপ করে ঢুকে পড়ে কিছু একটা করে ফেলে। কিন্তু আমরা তো কবি, আমি শুধু এই আলোচনাটার উপরে একটু কথা বলতে চাই। আমাদের একজন এটা আড্ডাতেই উনি বলেছিলেন শেখ হাসিনার যদি সাহস থাকে তিনি শুধু তার সরকার প্রধানের চেয়ার থেকে নেমে শেখ রেহানাকে প্রধান নির্বাচন কমিশনার করে ইলেকশন দিক, 5টার বেশি আসন পাবে না। সেই শেখ হাসিনার মানে মানে এরকমই একটা পতিত সরকার বা দল নিয়ে মানে ভাবনাটাকে একটু বেশি করতেছি আমরা, যে না এরা আশা করবে এটা করলে। আপনার প্রশ্নের প্রতিক্রিয়া হচ্ছে আমার এই আলোচনাটা আমরা বছর 10 পরে করি। আমি কিন্তু আসলে আলোচনা তুলতেই চাই না, কিন্তু বিভিন্ন জায়গায় খালি এই যে এইসব কথা শুনে যে শেখ হাসিনা আয়সা ক্ষমতা নেবে। আমরা তাহলে হচ্ছে পরবর্তী জায়গায় এটার মধ্যে যাই, সাংবাদিকতা নিয়ে তার পরের প্রশ্ন। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আমলে এটাতে কোনো সন্দেহ নাই, বেশিরভাগ মিডিয়া হাউস অ্যাক্টিভিজম করছে, চাটুকারিতা করছে এবং নিজের দলের লোকের মানে যে হলিয়ার দেন পপ ওরকম একটা আচরণ করছে, সাংবাদিকতা যেগুলি দায়িত্ব নাই মানে সেগুলি গিয়েও করে আসছে, মানে নৌকা ভাড়া করে এগুলি করে আসছে। তো সেইটা যেমন খারাপ ছিল, এখন এদেরকে বাদ দিয়া যাদেরকে নেওয়া হয়েছে তাদেরকেও কি একইভাবে মানে কাস্তে দেওয়া ধান কাটতেই নেওয়া হচ্ছে, এরকম কেউ বলতেছে? মানে আপনি এরকম দেখছেন বিশেষ করে টেলিভিশন চ্যানেলে? আমি আমি এরকম কথা শুনেছি। এখন আমি একটা কথা বলে লোকেরা কেউ হাসে কেউ রেগে যায়। চাটুকারিতা করা তার জন্য অধিকার। আপনি চাটুকারিতাকে যেহেতু এখনো ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখা হয় নাই বা লেখা হয় নাই আইনের বইয়ে, যারা চাটুকারিতা করেছে তাদের বিরুদ্ধে তো আপনি সাংবাদিকদের কথাই বলছি, কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা আছে। আপনি হত্যা মামলা দেন কেন? তাদেরকে রিপ্লেস করে আবার আরেক ঘরানার একই ধরনের লোক যদি এনে থাকেন, ইনফ্যাক্ট তরুণ তো এরা অনেক, যারা স্ট্রংয়ের কথা টু বি অনেস্ট তাদের সম্পর্কে আমার খুব ধারণা নাই, আমি সুবিচার করতে পারবো না, কিন্তু নীতিগতভাবে বলতে পারবো যে এক ধরনের চাটুকারিতা থেকে আরেক ধরনের চাটুকারিতার লাইনে মিডিয়াকে নিয়ে যাবার জন্য বাংলাদেশের মানুষ, বিশেষত তরুণ তরুণীরা প্রাণদান করে নাই। ওকে কবির, আমাদের এই অনুষ্ঠানটা চ্যানেল 24 দেখাচ্ছিল, তো আমরা চ্যানেল 24 তাদের টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য তারা চলে যাবে। আমরা কিন্তু আপনার অনুমতি নিয়ে আমরা কিছুক্ষণ আপনার সঙ্গে একটু আরো কিছু প্রশ্ন করতে চাই, কারণ আপনার সাথে কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে গেছে। একটু যদি আপনি অনুমতি দেন, উই উড লাইক টু এক্সটেন্ড দিস প্রোগ্রাম। আশিস, কবির ভাই, একটা বড় সমালোচনার মুখে এই সরকার পড়ছে হচ্ছে যে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার পরে সময় মতো বই পায় নাই, যদিও এই বছর অনেকগুলি বই নতুন করে লেখা হয়েছে, অগাস্ট পর্যন্ত আমরা একটা অন্য বাস্তবতায় ছিলাম, কিন্তু আপনি এটাকে কি দেখতেছেন বা আপনার? আমি এই বিষয়ে ভীষণ ক্ষুব্ধ, নাগরিক হিসেবে, সাংবাদিক হিসেবেও। প্রথম কথা হচ্ছে একটা কমিটি তৈরি করা হলো বইগুলি দেখবার ব্যাপারে। সেখানে সেই কমিটিতে বাংলাদেশের দুজন অত্যন্ত সম্মানিত অধ্যাপক সদস্য, যাদের গণতন্ত্রের প্রতি, বস্তুনিষ্ঠ ইতিহাস চর্চার প্রতি কমিটমেন্ট প্রশ্নাতীত, তাদেরকে জামাত ইসলামী এবং অপরাপর কয়েকটা সংগঠনের দাবির মুখে সেখান থেকে কমিটি থেকে বাদ দেওয়া হলো। আচ্ছা, এই সরকারের উত্থানের মধ্য দিয়ে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, বিশেষত শিক্ষাঙ্গনগুলোতে এবং শিক্ষার পাঠ্যক্রম নির্ধারণ করবার ক্ষেত্রে যে নীতিমালা আপনার নীতিমালা কার্যকর করা হচ্ছে, সেখানে এক ধরনের ডানপন্থার প্রভাব আমরা লক্ষ্য করি। দ্বিতীয়ত হচ্ছে বইগুলিতে, আমি সবগুলি এখনো পর্যন্ত পড়িনি, 2-3টা এনেছি, গতকাল রাতে পড়া শুরু করেছি। ইতিহাস লিখবার ক্ষেত্রেও বা পুনর্লিখনের ক্ষেত্রেও আপনার এই যে পদ্ধতিতে করা হচ্ছে এবং যে সমস্ত টেক্সট কয়েকটা চোখে পড়েছে, এগুলো সব ঠিক নেই। একটা জিনিস হচ্ছে, আমি একটা অনেকের গালি খাওয়ার ব্যবস্থা করছি নিজের বিরুদ্ধে, কিন্তু আমি জানি আমাকে এটা বলতে হবে। যেমন ধরুন, বাংলাদেশের যে স্বায়ত্তশাসন এবং স্বাধীনতার সংগ্রামের দীর্ঘ, আচ্ছা, এটা শুধুমাত্র পাকিস্তানের জমানার না, বাংলাদেশের পূর্ব বাংলার কৃষকের রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির প্রশ্নটা ফজলুল হক এনেছেন প্রথম, সবচেয়ে বড় করে। অন্যরা এনেছেন যেগুলো জনপ্রিয় মুখ হিসেবে, তাদের বিরাট ভূমিকা ছিল। সারওয়ারদের বিতর্কিত ভূমিকা ছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছেন। মৌলানা ভাসানী আজীবন আপনার মানুষের জন্য গণতন্ত্রের লড়াই করেছেন, এগুলো সব সত্য এবং তাদেরকে তাদের ডিউ মর্যাদা দিতে হবে। কিন্তু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসের সর্বশেষ পর্যায়ে স্তরে, স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত, স্বাধীনতা যুদ্ধে লিপ্ত হওয়ার আগ পর্যন্ত তার একটা ওই সময়ের কারণে হলেও একটা অনন্য ভূমিকা ছিল। তার আপনার স্বাধীনতোত্তর বাংলাদেশে তার যে প্রশাসন পরিচালনা, পাকশালীকরণ, স্বাধীন গণতন্ত্রের অধিকার হরণ, এগুলি সব সত্য থাকা সত্ত্বেও সেটার জন্য তিনি সমালোচনা পাওয়ার যোগ্য। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে শেষ পর্বে তিনি
চূড়ান্ত পর্বে তিনি অবিসম্বাদীয় নেতা, সেই ভূমিকাটা ঠিক সেইভাবে যদি আমরা ছাত্রছাত্রীদেরকে না পড়াই, আপনার নিন্দা যেমনটা প্রাপ্য হলে তাকে দিতে হবে, সেটা যদি আবার তার প্রশংসার জায়গা যদি আমরা না রাখি, সেটাও কিন্তু আরেক ধরনের ইতিহাস বিকৃতিকরণ। এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবাইকে আবার এক সময় নেতাও ছিলেন না, একরকম ভূমিকাও পালন করেননি, কারণ তার সেটা করার দরকারও পড়েনি। এই যে নতুন যে পাঠ্যক্রম, তার মধ্যে ইতিমধ্যে এসব লক্ষণ দেখছি। আর যারা এগুলি লিখেছেন তারা নিজেরাই কদ্দুর ইতিহাস চর্চা করেছেন আমি খুব নিশ্চিত নই, কিন্তু ওইখানে ওয়াহিদুদ্দিন মাহমুদের মতন একজন সুবিধাভাজন লোক যেটা দায়িত্বে, তার নেতৃত্বে এই ধরনের কর্মকাণ্ড মোটেও আপনার কাম্য নয়, এটা আমি বলতে পারি। আমার মনে হয় যে এত কম্প্রিহেন্সিভ ভাবে আর কে বলতে পারবে এরকম কথা। দর্শকের মতো নিবেন, গালি খাবেন কিন্তু তা জানি না। আবার একটু পলিটিক্স আসতেছে করবে। এতদিন পর্যন্ত বিএনপি ইলেকশনের টাইম নিয়ে একটা কোনো টাইম ফ্রেম বলতেছিল না। তারা শুধু বলতেছিল যে আমরা একটা যৌক্তিক সময় দিতে চাই। যৌক্তিক সময়টা কি সেটা আমি মির্জা ফখরুল আলমগীর পর্যন্ত পৌঁছাতে পারছিলাম, তার মুখ থেকে আমি এটা বুঝতে পারি না যে যৌক্তিক সময়টাকে। আমি স্পেসিফিক বলছিলাম মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, তারা কিন্তু কোনো সময় কিছু বলে না। এখন যখন প্রফেসর ইউনূস একদম স্পেসিফিক বলছে যে 2025 শেষ থেকে বড়জোর 2026 অর্ধ তারিখ মানে শেষ হওয়ার অর্ধেক পর্যন্ত এর মধ্যে থেকে ইলেকশন হবে, তখন হঠাৎ করে আমি এটা দেখলাম যে 2025 সালের মাঝামাঝিতেই বিএনপি নির্বাচন চায়। এটা কেমন? এবং এই জুন জুলাই মাসে বাংলাদেশে কোনো সময় ইলেকশন হয় না, এটা প্র্যাকটিক্যাল না। সামনে রমজান আছে, বর্ষা আসবে, এটা কি চাপ রাখার জন্য না? মানে আপনার কাছে কি মনে হচ্ছে? এটা সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে এটা পরিষ্কার। সেটা হচ্ছে যে এই প্রশ্নটা আমি করেছিলাম অধ্যাপক ইউনূসকে, যে ওনারা এটা বলছে, আপনার কি ধারণা? বলছে চাপ রাখছে। আমি চাপ যে রাখছে, তো সেইটা আপনারা তো বুঝে ফেলেছেন। বলে হ্যাঁ, আমরা তো বুঝি। এটা হলো একটা দিক। আমার মনে হয় চাপ রাখার জন্যই করছে, বাট সম্ভবত সাম্প্রতিককালে এটা একটা নতুন ফ্যাক্টর তৈরি হয়েছে। সেটা হচ্ছে আপনার ছাত্রদের বলতে, এই যে ছাত্ররা যারা পার্টি করছেন তাদের দিক থেকে তাদের আচার আচরণের একটা প্রতিক্রিয়াও এটা হতে পারে। কারণ হচ্ছে যে ওই যে আমি আগে বলছি, কালেকটিভ কনসিয়াসনেস মানুষের, ওরা ভুল করে না। ছাত্ররা যে আগে সংস্কার পরে নির্বাচন, এরকম একটা, আবার এটা আগে নির্বাচন পরে সংস্কার, এরকম একটা জায়গার মধ্যে যে চলে যাচ্ছে সাংঘর্ষিক, এইটা উভয় পক্ষের কিন্তু ক্ষমতায় যাবার বা ক্ষমতার কাছাকাছি যাওয়ার একটা প্রণোদনা থেকে হচ্ছে, যতটা না আপনার এটার মধ্যে আন্তরিকতা বা কমিটমেন্টের ব্যাপার আছে। ছাত্রদের সময় দরকার, কারণ তারা সবেমাত্র পার্টি ঘোষণা করবে, ম্যানিফেস্টো লেখা হয় নাই, কর্মসূচি কি বলা হয় নাই, ডিক্লারেশনে কি লিখেছেন আমরা জানি না। তো তাদের পার্টি করতে হবে, পার্টি সম্প্রসারিত হতে হবে, পয়সা জোগাড় করতে হবে, ক্যান্ডিডেট সেট করতে হবে, তারপর নির্বাচন করতে হবে একটা বড় প্রতিষ্ঠিত দলের সঙ্গে। তাদের সময় দরকার। ফলে এইটার মধ্যে অঙ্গীকার যেমন আছে, অবশ্যই অঙ্গীকার আছে তাদের সংস্কারের প্রতি, কিন্তু রাজনৈতিক ভেদ বুদ্ধিও আছে। এই ট্র্যাপের মধ্যে মানে বিএনপি বোধহয় পা দিতে চায় না, সেই কারণে আরো বেশি করে চাপ দিচ্ছে। এখন যেহেতু একটু মানে আমরা শেষ পর্যায়ে আসতেছি, আমার একটু আপনাকে মানে ব্যক্তি আপনাকে মিশায় আমার একটু প্রশ্ন করতে হচ্ছে যে আমরা এটা এরকম খুব শুনছিলাম যে আপনাকে আসলে উপদেষ্টা হওয়ার জন্য এটা বলা হয়েছিল, আপনি সেটাতে যান নাই, কারণ হচ্ছে যে আপনি সাংবাদিক থাকতে চাইছেন। তো এই ব্যাপারটা নিয়ে যদি আপনি একটু বলেন, বা আপনি যেটা ছাত্র নেতাদের যে দল, এটা বলতেও লজ্জা লাগে করবে যে মানে আসলে একটা কিংস পার্টি, মানে এটা কিরকম, মানে এইটা একটা কিংস পার্টি করে তাদের একটু বেশি দিন সময় থাকা যেতে হবে, এই সময়টার মধ্যে তারা দল গুটাবে, ইশতেহার করবে, সারা দেশে করবে, এইটা কিরকম লাগতেছে? তাদের কাছে তো উপায় ছিলই যে তারা তো একটা বিপ্লবী সরকার গঠন কইরা বলতেই পারতো 8 আগস্ট যে আমরা সংবিধানের মধ্যে মানি না, আমরা আমাদের সরকার আমরা জিতছি, আমরা এখন 5 বছর ক্ষমতা থাকবো। এটা অসুবিধা কি ছিল? মানে তারা এরকম একটা নিয়মতান্ত্রিক একটা কাঠামোর মধ্যে তারা ঢুকলো কেন? মানে যেটা ফরহাদ মোজাহ সাহেবরা প্রথম থেকেই মানে এটা দরকারটা কি ছিল? আচ্ছা, এটা আমি ঠিক ওরাই উত্তর দিতে পারবে। তো আমাকে ছোট্ট অনুমান করে বলি, এটা তাদের একটু আফটার থট। প্রথমে যারা আন্দোলন সংগ্রাম করেন তারা তো তখন এটা চান নাই, পরে তারা, আমার খবর অনুযায়ী, এটার নাম এখনো বলবো না, কিছু বিভ্রান্ত দার্শনিক রাজনৈতিক ভাবে বিভ্রান্ত, যাদের কোনো প্রায়োগিক রাজনৈতিক আপনার হলো অভিজ্ঞতা নাই, বুঝবারও চেষ্টা করেননি, এমন কিছু লোকের পাল্লায় পড়ে তারা কিছু কাজ করছেন। আমি শুধু তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, ইতিহাসে তার সম্মানটা অনেক বড়, সেই সম্মানটা কোনো বিভ্রান্ত চিন্তা দ্বারা আপনার প্রভাবিত হয়ে যাতে তারা নষ্ট না করেন। এটা আমাদের শুধু তাদের ক্ষতি হবে না, ইতিহাসের ক্ষতি হবে। আর আমার ব্যক্তিগত ব্যাপারটা খুব ছোট করে বলি, এটা অন্যদেরও কাজে লাগতে পারে। আমাকে যে পরিষ্কার ভাবে আপনার কি বলে যে আমন্ত্রণ জানানো হয়েছিল, না এটা সত্য নয়, তবে আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে, এটাকে বলে অঙ্কুরেই আপনি সেটা ইঙ্গিত যাতে প্রস্তাবের জায়গায় না যায় সেটা আমি ব্যবস্থা করেছি। সেটার কারণটা খুব সোজা। সংবাদ, আমরা যারা সমাজের মধ্যে আপনার কোনটা ভালো কোনটা করতে হবে, কি করা উচিত কি করা উচিত না, আমাদেরকে কেউ দায়িত্ব না দিলেও, হ্যাঁ, ওই গায়ে মানে না আপনি মরলের মতন ভূমিকা পালন করি। গ্রিক নাটকে তাদেরকে কি বলা হতো মনে আছে? আমাদের যাত্রা পালায় বলা হতো বিবেক। বিবেক যে বিবেকের কাজ করবে সে তো বিবেকই থাকবে, বিবেক তো রাজা মন্ত্রী হবে না। বিবেকের কাজ করে যারা এগুলো হতে চান বা তাদেরকে বানাতে চান, তাদের একটু চিন্তাটা করা দরকার। আপনি বিবেকের ভূমিকায় যারা থাকে, তারা রাজা মন্ত্রীরা কি করবেন সেটা বলে, ভুল ভ্রান্তিগুলি, ট্র্যাজেডি কখন আসছে সেগুলো ইঙ্গিত দেন, কিন্তু নিজেরা রাজা মন্ত্রী হন না। আমি যদি সাহিত্যের ছাত্র, হ্যাঁ, সামান্য দর্শন চর্চা ও ইতিহাস চর্চাও আছে, ফলে আমার নিজের বিনীত ভূমিকা সম্পর্কে আমি পরিষ্কার। আমি একটা অপোজিশনাল ভূমিকা সমাজের মধ্যে রাখতে চাই, এটুকুই। কবির ভাই, ভারত
বাংলাদেশে তো আসলে বাংলাদেশের রাজনীতিতে এবং নানা কারণে ভারতের একটা বাস্তবতা রয়েছে। বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে অনেকে এরকম মেরুকের অনেক সময় করেছেন যে একটা ভারতের পক্ষে রাজনীতি, একটা ভারতের বিপক্ষে রাজনীতি, কিন্তু আওয়ামী লীগ সরকার গত 15 বছরে কূটনৈতিক অনুশাসনটা এমন ভাবে করছে যেটা প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা পলাতক প্রধানমন্ত্রীকে আসলে কোট করতে হয়, ওদেরকে যা দিয়েছি তারা চিরকাল ভুলতে পারবে না। তো এইটা তো একটা দেশের মানে কোনো কূটনীতির কোনো একটা হইতে পারে না। কিন্তু তারপরেও আমরা গতকাল ভারতের সেনাপ্রধানকে বলতে শুনছি সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশের নির্বাচিত সরকার এলে। গত মানে এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? নির্বাচিত সরকার এলে স্বাভাবিক হবে সেটা বলছেন। আবার পাশাপাশি যদি আপনি এইটাও দেখেন যে বেগম খালেদা চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে আমাদের সেনাপ্রধান ও বিএনপি নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মানে এটাও একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা, কারণ মানে একজন রাজনৈতিক দলের নেত্রীর সঙ্গে একজন সার্ভিং সেনাপ্রধান গিয়ে সাক্ষাৎ করে আসলে এরকম আমরা আসলে কখনো শুনি নাই। দুইটা ব্যাপারটাকে আপনি আসলে এবং রাজনীতি এটা দিয়ে আপনি আসলে প্রথমত হচ্ছে ভারতকে বা বাংলাদেশকে যে কোনো দেশকে ফর দ্যাট ম্যাটার আমি ভেঙে ভেঙে দেখি। ভারত বলতে একটা ভারত না। ধরুন ভারতের শাসক শ্রেণী, ভারতের হিন্দুত্ববাদী বিজেপি, ভারতের ওই ছদ্ম হিন্দুত্ববাদী কংগ্রেস, ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের জনগণ, ভারতের সিভিল সোসাইটি, এগুলি না প্রত্যেকটাই আলাদা আলাদা জিনিস। তো ভারতের সঙ্গে যেমন আমাদের যে বৈরহ যে ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হবে, এইরকম কোনো কিছুতে আমি বিশ্বাস করি না। কারণ একটা আমরা কমিউনিটি অফ স্টেটস এর মধ্যে বসবাস করি। আমাদের দরকার আমরা একটা সশস্ত্র রক্তাক্ত স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে উত্থিত একটা রাষ্ট্র, তার মর্যাদা বোধ নিয়ে আপন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা এগোতে চাই। সেইখানে ভারতের যে শাসক শ্রেণী আমাদের বিরোধিতা করে, ভারতের সাম্প্রদায়িক শক্তির বিরোধিতা করে, আমাদের জন্য নানা পথের মধ্যে কাঁটা বেছিয়ে দেয়, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। সঙ্গে ওই যে ভারতে বহু ভদ্রলোক আছে, বহু চিন্তাশীল মানুষ আছে। শত্রুদের যেমন আন্তর্জাতিক সংগঠন থাকে, মিত্রদেরও আন্তর্জাতিক সংগঠন তৈরি করা, এই যে জিনিসগুলো তাদের সরকারের অন্যায়ের বিরুদ্ধে তাদের মধ্যেকার মননশীল মানুষদের দিয়ে সংগ্রাম করানোর ব্যবস্থা করার জন্য সংহতি গড়ে তোলা এগুলো জরুরি। আর বিশেষভাবে ভারতের পশ্চিম বাংলা আর পুরো ভারত কিন্তু এক নয়। যখন এটা বাংলাদেশ প্রশ্ন আসে, আপনার মনে আছে যে আনন্দবাজার পত্রিকা ফজলুল হককে সম্পর্কে বাজে কথা লিখতেই থাকতো। একদিন তাকে জিজ্ঞাসা করছে সেই যুগে আপনার 30-এর দশকের দ্বিতীয় ভাগে যে তখন উনি তখন আনন্দবাজার ছিল, হ্যাঁ, যে আনন্দবাজার যদি আমার পক্ষে কিছু লেখে তাহলে বুঝবা যে আমি কোন বাংলাদেশের গরিব মানুষের, গরিব মুসলমানদের, কৃষকদের বিরুদ্ধে চলেছি। পক্ষে লিখলে আমাকে সন্দেহ করবা। তো এইটার একটা ঐতিহাসিক পশ্চাৎপট আছে, ছোট্ট করে আমি বলতে চাই। এটা তাদের দিক থেকে ন্যায্য, কারণ ওরা রিকনসাইল করতে পারে না। এই দেশে যারা জমিদার ছিল, এই জমিদাররা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা, ওইখান থেকে ঘুষ নিয়ে টাকা অর্জন করে জমিদারি কিনে কলকাতায় বসবাস করত। আর পূর্ব বাংলার যে কৃষক, হিন্দু মুসলমান নির্বিশেষে, মনে রাখবেন শিডুল কাসরা 1946 সালে আপনার এই যে কি বলে যে মুসলিম লীগের পক্ষে ভোট দিচ্ছিল, কংগ্রেস কিন্তু ভোট দেয় না। শিডিউল কাস্ট তফসিলি ফেডারেশন, তাদের মধ্যে কিন্তু হয়েছিল আপনার একটা ভোটের ঐক্য হয়েছিল। তো এরা এই যে পশ্চাৎপদ চাষা ভূষা বাংলার কৃষকরা একটা স্বাধীন দেশ তৈরি করে ফেললো, এবং তারা যে কলকাতার সঙ্গে আর ঢাকার তুলনা করতে পারে না, ঢাকার সঙ্গে দিল্লির তুলনা হয়। এইটা পশ্চিম বাংলার এখনকার দিল্লির নির্যাতনে নিপীড়িত, যাদের নিজস্ব কোনো মেরুদণ্ড সোজা নাই, তারা এটা সহ্য করতে পারে না। সারাক্ষণ ধরে বাংলাদেশের বিরুদ্ধে অসত্য কথা প্রচার করতে থাকে। কিন্তু ভারতের বহু জায়গায় বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা আছে, তাদেরকে আরো বেশি আমাদের সম্পর্কে জানাতে হবে, এবং তাদের বন্ধুত্ব ভারতীয় শাসক শ্রেণীর সাম্প্রদায়িক শ্রেণীর বিরুদ্ধে তাদের সঙ্গে বন্ধুত্ব কাজে লাগাতে হবে। আপনার বক্তব্য এতটাই সঠিক যে আমি যখন ডয়েচে বাংলা কাজ করতাম, পশ্চিমবঙ্গ আসলে বাংলা ভাষা যেহেতু সেটা এর মধ্যে ছিল, আমি কিন্তু যেসব মিডিয়াগুলি এখন বেশি অসত্য কথা ছড়িয়েছে তাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা প্রায় শূন্যের কোঠায় নাই বললে চলে। তাদের মধ্যে কিন্তু আসলে তারা একটা প্রপাগান্ডা মেশিন হিসেবেই কিন্তু তারা পরিচিত। আসলে খুব যে গুরুত্ব দেওয়ার কিছু আছে তারা। আমাদের শেষ প্রশ্ন করবে, আমি জানি যে আপনার অনেক কাজ রয়েছে, আমি আর আপনাকে আটকাবো না, এটা শেষ প্রশ্ন। এবং এতে যদি আপনি আপনার বক্তব্য বলেন যে 3 বছর আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে 2022 দেওয়া নভেম্বর 6, আসলে 3 বছর হয় নাই, 2.5 বছরের মতো বা 2 বছর একটু বেশি, যে 10,000 টেলিভিশন বা পত্রপত্রিকা থাকলে আপনাকে কোট করছি, পত্রপত্রিকা থাকলেই এখন এখানে মানুষ গণতন্ত্র পরায়ণ চিন্তা প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে, এমন ভাবার কোনো কারণ নেই। এই 3 বছরে সংবাদপত্র এগুলির চেয়েও বেশি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া, ইনফ্লুয়েন্সার, এরকম কিছু কিছু শব্দ আছে। আমি চিন্তা প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ভূমিকাটা আপনি আসলে কিভাবে দেখেন, এটাই আমার আসলে শেষ প্রশ্ন। ধন্যবাদ। আমি ওই কথাটা সম্ভবত বলেছি, অনেক আগের কথা তো মনে নেই, কারণ তৎকালীন আওয়ামী লীগ সরকার বারবার বলতো দেশে যে আপনার সংবাদ মাধ্যমের স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, তারা বলতো যে এতগুলি টেলিভিশন দিয়েছে, এতগুলো শত পত্রপত্রিকা। আবার হ্যাঁ, ওই সব পরিপ্রেক্ষিতে সম্ভবত বলেছিলাম। এখন 10টা বা 10,000 টেলিভিশন দিয়ে যদি সরকারি প্রপাগান্ডা মেশিন হিসেবে সেগুলোকে ব্যবহার করা হয়, সেটা দিয়ে তো নির্ধারিত হয় না দেশে আপনার গণতান্ত্রিক বাক স্বাধীনতার ব্যবস্থা আছে কিনা। আর সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের জন্য বিরাট ভূমিকা তো আছে। ধরুন এখন এই যে আপনারা যারা দেশে তো বটেই, বিদেশে আপনাদের জার্মানিতে তখনকার সময় প্যারিস থেকে, নিউ ইয়র্ক থেকে, লন্ডন থেকে আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিরুদ্ধে যারা ইউটিউবিং করেছেন,
তাদের একটা তো ইতিবাচক ভূমিকা ভীষণভাবে ছিল, ভবিষ্যতেও থাকবে। হ্যাঁ, কিন্তু তারা এখন বিভক্ত নানান কারণে। ন্যাচুরালি হাসিনা চলে যাওয়ার পর যে তারা আপন কমন এনিমি নাই। ফলে যার যার আপন আপন রাজনৈতিক ভাবাদর্শ নিয়ে কাজ করবেন। তো সেটা ঠিক আছে, কিন্তু সোশ্যাল মিডিয়া, ইউটিউবিং তো একটা আলাদা জিনিস, পরিষ্কার দেখতে পাচ্ছেন যে কে কি বলছেন। কিন্তু তার বিপজ্জনক দিক আছে, সেটা হচ্ছে যে ধরেন একটা পত্রিকাকে তাকে একটা ক্লু পেলেই সেটা ছাপিয়ে দেওয়া যায় না। আপনি নিজেই জানেন যে তাকে এটা পরীক্ষা করতে হয় সত্য কিনা, কিংবা কাউকে আক্রান্ত হলে প্রতিপক্ষের বক্তব্য কি, এগুলো ছাপাতে হয়। সোশ্যাল মিডিয়াতে ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে এমন সব তথ্যের কথা বলা হয়, যেন এমন ভাবে বলা হয় যে এগুলি যেন তথ্য, সেখানে বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকে। সেখানে সচেতন পাঠকের জন্য, দর্শকের জন্য একরকম, এবং যারা ততটা সচেতন নন তাদেরকে বিভ্রান্ত করার একটা সুযোগ থাকে। সেই বিভ্রান্তির সুযোগ কিন্তু সংগঠিত নানান শক্তি গ্রহণও করে। সেই ক্ষেত্রে এটা বিপজ্জনক, কিন্তু মত প্রকাশের জন্য এটা একটা উত্তম মাধ্যম। ফলে এখানেও সুবিধা আছে, অসুবিধা আছে। কবির ভাই, সাংবাদিকতার মানে 93 সাল থেকে এই জায়গা থেকে আমি যেটা বলতেছি যে আমরা সাংবাদিকতার মধ্যে বারবার এবং পরে প্র্যাকটিস করতে এসে আপনাদের কাছে বারবার শিখছি যে কোনো কিছু যদি এডিটেড না হয় সেটা জার্নালিজম না। আসলে আপনি যে এত বছর ধরে একটা পত্রিকা সম্পাদক, আপনিও যা কিছু কলাম লিখতেছেন সেটা কোনো না কোনো এডিটর পড়তেছেন, তারপর আবার পড়তেছেন, তারপরে তাদের কারেকশন দেওয়া হচ্ছে, আপনি সেটা মানলে রাখতেছেন, না মানলে আপনাকে তার কথা মানতে হইতেছে। যে দিস ইজ জার্নালিজম আমরা জানি। এখন তো সোশ্যাল মিডিয়াতে যে মানে আমি জানি না, মানে এটাকে জার্নালিজমের সাথে একসাথে বলাটাই ঠিক হবে কিনা, যেহেতু না, আমি এটাকে আমি বলছি, আপনি যখন জিজ্ঞেস করছেন প্রভাব কি আছে, সুবিধা আছে, আপনি যদি বলেন এটা জার্নালিজম কিনা, একদম না। জার্নালিজমকে এত ছোট করে দেখার কিছু নাই। জার্নালিস্টকে অনেকগুলি ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হয়, একটা শব্দের ওজন নিয়ে চিন্তা করতে হয়, তার প্রতিক্রিয়া নিয়ে চিন্তা করতে হয়, সূত্রগুলিকে পরিষ্কার করতে হয়, সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলতে হয়। কিন্তু ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে একজন ইচ্ছে করলে একটা ওপিনিয়ন দিতে পারেন, সেই ওপিনিয়ন সঠিকও হতে পারে, নাও হতে পারে। আপনি যদি সুষ্ঠু সাংবাদিকতার কথা বলেন, হ্যাঁ, তো সুষ্ঠু সাংবাদিকতা আমরা এইভাবেই শিখেছি, এভাবে করার চেষ্টা করছি। এটা নিউ মিডিয়া বলে, নিউ মিডিয়া তো নিউজ বলতেই পারেন, নতুন ভাবে এসছে, নতুন টেকনোলজি, তার অ্যাক্সেস সবার কাছে আছে। তো সেইটাকে সংবাদ হিসেবে কিংবা তথ্য হিসেবে গ্রহণ করার ঝুঁকি আছে। সেখানে অনেক সত্য কথা আসে। আমাদের সহকর্মীরা আপনার ফেসবুক থেকে অনেক খবরের ক্লু নেয়, হ্যাঁ, সেই সহযোগিতা হয়, কিন্তু সেই ক্লুটা নাই, যথেষ্ট নয়। তারপরে নিউজ প্রসেসিং বলে একটা কথা আছে। আপনার র মেটেরিয়াল নিজে আপনার প্রোডাক্ট না, একটা প্রসেসের মধ্যে গিয়ে র মেটেরিয়ালকে সংবাদ আকারে উপস্থাপন করা পেশাগত সাংবাদিকতা। যাওয়ার আগে যদি 1 মিনিট একটু বলতেন যে মানে আমাদের দর্শকদের মধ্যে অনেকে বলতেছেন যে এটা হয়তো কষ্টকর না, যে নুরুল কবিরের লেখা আবার কেউ এডিট করে তারপর আবার সেটার মধ্যে কারেকশন করে, এটা কি সত্য কিনা? আপনি যদি একটু প্রসেসটা 30 সেকেন্ড 40 সেকেন্ডে বলতেন, আপনি একটা এডিটরের কাছে জিনিসটা পাঠান কিনা, নাকি আপনি যা লেখেন সেটাই প্রথম পাতায় খুব গুরুত্ব দিয়ে ছাপা হয়? আচ্ছা, প্রথম কথা হলো প্রথম পাতায় আমি লিখি না। কারণ হচ্ছে এডিটোরিয়াল পেজেস থাকে। এডিটর নিজে যদি এডিটোরিয়াল পেজে ছাড়া অন্য পেজে লেখে, তাহলে এডিটোরিয়াল পেজের গুরুত্ব থাকে না, এক। দ্বিতীয়ত হচ্ছে যে আমি দুই ভাষায় লিখি, বাংলা এবং ইংরেজিতে। ইংরেজিতে লেখার সময় আমার যে সহকর্মীরা আছেন ওরা দেখতে চায় না, কিন্তু আমি জোর করে আমার অন্তত একজন ডেপুটি এডিটরকে করে পড়তে বলি, দু কারণে। একটা হচ্ছে প্রত্যেকের স্লিপ হবে কিছু, আমি আমার থট এডিটিং করতে দিব না, কিন্তু ভাষা, তারপরে কমিউনিকেশনের জন্য বেটার ওয়ার্ড, এগুলো তো নিশ্চয়ই দেই, অথবা কোনো ডেট নাম্বার, হ্যাঁ, যেগুলি করি। বাংলা ভাষায় আমি যখন লিখি, এটা দেখার জন্য অন্য কোনো লোক আপাতত আমার কাছে এই অফিসে নাই, সেই জন্য আমি অনেক দুঃখিত। কারোর কাছে হাত দিয়ে গেলে এটা আরো ভালো হতো। এবং পৃথিবীর যে কোনো লেখা, পৃথিবীর গ্রেটেস্ট রাইটাররাও যে আপনার তাদের লেখা এডিটিং এর মাধ্যমে প্রকাশিত হয়, এবং সেইটাই উচিত। আপনাকে অনেক